Hello dear student, welcome to Clifford classes. আমি শালিনী সাহা। সো আজকে কিছু শর্ট কোয়েশ্চেন্স গুলো নিয়ে সরাসরি ভাবে আলোচনা করা যাক। সো এখানে ফার্স্ট প্রশ্নটা হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কার কত সালে হয়েছিল? হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল ফার্স্ট 1920 এবং 1921 সালে। এবার প্রশ্নগুলো একটু আলোচনা করার আগে এই হরপ্পা সভ্যতা সম্পর্কে একটু খানিকটা প্রিলিউড দিয়ে দিই, বিষয়টা একটু তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। দেখো, হঠাৎ করে তার হরপ্পা সভ্যতা এসে যায়নি। ডেফিনেটলি তার আগে আমরা প্রাগৈতিহাসিক যুগ মানে পাথরের যুগ আস্তে আস্তে মানুষ কৃষিজীবী সমাজের দিকে এগাচ্ছিল, নব্যপ্রস্তর যুগ। তারপরে ফাইনালি আমরা এই হরপ্পা সভ্যতার সময়কালে এসে পৌঁছাই। বিভিন্ন গবেষকরা বা বিভিন্ন প্রত্নতত্ত্ববিদরা তাদের আবিষ্করণের মাধ্যমেই এটাকে ডিটারমাইন করেছেন যে ভারতীয় উপমহাদেশেও একটা উন্নততর সভ্যতা কিন্তু বিরাজমান ছিল, এবং সেই উন্নততর সভ্যতার নাম আর কি নয়, এই হরপ্পা সভ্যতা। তাই এই হরপ্পা সভ্যতা বিভিন্ন সময় বিভিন্ন প্রত্নতত্ত্ববিদরা দেখেছেন, কিন্তু সেটাকে যে তার গুরুত্ব এতটা, তার ইম্পর্টেন্সটা প্রথম দিকে কিন্তু বোঝা যায়নি। আস্তে আস্তে কোয়েশ্চেন্স গুলো যখন সলভ করবো বা এই কোয়েশ্চেন সলভ করা চলাকালীনই বিষয়টা বলবো। সেটা যখন ফাইনালি আমরা সকলেই জানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই দুটোও খুব ম্যান্ডেটরি যে হরপ্পা সভ্যতা হরপ্পাকে আবিষ্কার করেছে দয়ারাম সাহানি অ্যান্ড দ্য মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর উইচ ইজ 1920 1921 থেকে মানে 1921 এবং 1922 এই টাইম লাইনের মধ্যেই আবিষ্কার হয়েছে। মানে আবিষ্কার বলতে এর যে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আবিষ্কার হয়েছে এবং তার মাহাত্ম্যটা কিন্তু সেই সময় বোঝা গেছে। সো ফাইনালি হরপ্পা আবিষ্কার হয়েছে 1920 থেকে 21 সালের মধ্যে। যদি এরকম টাইম লাইন দেয় তো এইটাই হবে, এবং আবিষ্কার করেছেন কে? দয়ারাম সাহানি। সেকেন্ড কোয়েশ্চেন আছে, সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম কোথায় লক্ষ্য করা গেছিল? ডেফিনেটলি হরপ্পা। যে জায়গাটা প্রথমবার দেখা গেছিল সেটা হচ্ছে এই হরপ্পাতে। কেন? ফার্স্ট 1920-21 সালে হরপ্পাই দয়ারাম সাহানি আবিষ্কার করেছেন। তো ফার্স্ট ডেফিনেটলি সিন্ধু সভ্যতার আবিষ্কার তো এই হরপ্পা থেকেই আবিষ্কৃত বা হরপ্পাটাকেই ইন্ডিকেট করব। নেক্সট কোয়েশ্চেন, এখনো পর্যন্ত হরপ্পান সংস্কৃতির 1400 জনবসতি আবিষ্কার হয়েছে। ভারতের তাহলে মোট কতগুলো জনবসতি ছিল? এই প্রশ্নটার উত্তর বলার আগে পুরোটা বলে দিই যে শুধুমাত্র এখন যে ভারতের আমরা ম্যাপটা জানি, তো ডেফিনেটলি ভারতে সেই সময় তো এরকম দেশের বিভাজন বা দেশের এরকম সীমানা তো ছিল না, মানে তার কাটা এরকম সীমানা তো কি ডেফিনেটলি ছিল না, বা তখন ভারত কি ছিল সেটাও আমরা জানতাম না। তখন কি কিছুটা একটা দীর্ঘতর ভারতীয় উপমহাদেশ, যেখানে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, একটা বিশাল অঞ্চল জুড়ে ছিল। এই হরপ্পা সভ্যতার বা এই হরপ্পার যে কালচারটা তো আপনার মানে যেটা দেখা যায় বা জায়গাটাকে লোকেট করা গেছে প্রায় সুদূর আফগানিস্তান, এখনকার বর্তমান যে আফগানিস্তান থেকে টিল আমাদের ইন্ডিয়ার যে মুম্বাই বা মহারাষ্ট্র এলাকা, সেই দীর্ঘতর অঞ্চলে কিন্তু এই অনেকটা অঞ্চল, হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, যে অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু এই হরপ্পা কালচারটা দেখা গেছিল। তো তার মধ্যে বলছি বিরাট অঞ্চলে এখন যেহেতু কোয়েশ্চেন্সটা আসবে, তাই ভারতে যেহেতু এখন পার্টিশন ডেফিনেটলি হয়ে গেছে, তো আফটার পার্টিশন বা যখন দেখছে পার্টিশনের পর ভারতে কতটা ভাগ বা কতগুলো জনবসতি ছিল, তো ডেফিনেটলি মোট হচ্ছে কি টেল ফ্রম আফগানিস্তান, পাকিস্তান টু পুরো ইন্ডিয়ায় এতগুলো জনবসতি। কিন্তু ভারতে কতগুলো জনবসতি? উইচ ইজ 925 জনবসতি ভারতে দেখা গেছে। সো এই রিলেটেডই সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, তাহলে পাকিস্তানে হরপ্পা সভ্যতার কতগুলো বসতি ছিল? সোজা প্রশ্ন। যদি 1400টা, একটা সোজা উত্তর, যদি 1400 জনবসতি মোট হয় তাহলে 925 তো ভারত, বাকিটা তো বিয়োগ করলে বেরিয়ে যাবে 475। এবার হরপ্পা সভ্যতার বিস্তার, এই যে বললাম সুদূর আফগানিস্তান থেকে পুরো আমাদের ইন্ডিয়ার মহারাষ্ট্র পর্যন্ত 12,50,000 কিলোমিটার পর্যন্ত এই হরপ্পা সভ্যতার বিস্তার। দেখো, হরপ্পা সভ্যতাটা না একটাই মানে বলা হয় যে যখন ভারতীয়দের মধ্যে যখন ব্রিটিশ কালচার বা ব্রিটিশ পিরিয়ড ছিল, যদি একটু এখন এই মুহূর্তে বলি, ব্রিটিশ পিরিয়ডের সময়কালেই কিন্তু এই প্রত্নতত্ত্ববিদ আলোচনা বা ভারতের ইতিহাস চর্চার উন্মেষটা কিন্তু সেই সময় ঘটেছিল।
তো বিভিন্ন মানুষেরা মানে তারা হয়তো ফর্মালি কোনো হিস্টোরিয়ান বা প্রথম দিকে তারা কোনো আর্কিওলজিস্ট ছিলেন না। এই হরপ্পা সভ্যতা প্রথম লক্ষ্য করেছিলেন হচ্ছে আলেকজান্ডার বার্নেস। তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এই পাকিস্তান বা লাহোরের, যদি এটা গল্পটা এরকম ভাবেই বলা যায় যে পাকিস্তান বা লাহোর অধ্যুষিত এলাকাতে ট্রেন লাইন স্থাপন করার জন্যই উনি বিভিন্ন কাজ করেছিলেন, এবং এই ট্রেন লাইন বা এই রাস্তা তৈরির জন্য উনি পাথরগুলো কালেক্ট করেছিলেন। হাসির ব্যাপার যে হরপ্পা সভ্যতার যে বিভিন্ন পাথরগুলো, যে ব্যবহৃত পাথর, সেই পাথরগুলোই কিন্তু উনি তখন ব্যবহার প্রথম দিকে করেছিলেন, এটা জানা যায়। তারপর আলেকজান্ডার কানিংহাম, আমরা সবাই এই নামটা শুনবো। আলেকজান্ডার কানিংহাম হচ্ছেন বর্তমানে মানে এখন যেটা এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর হচ্ছেন এই আলেকজান্ডার কানিংহাম। এই আলেকজান্ডার কানিংহাম এই পুরো হরপ্পা ওরিয়েন্টেড এই অঞ্চল বা সিন্ধু সরস্বতী অঞ্চলটাকে উনি দুবার কিন্তু ভিজিট করেছিলেন, বাট টিল তিনিও খুব একটা বুঝতে কিন্তু অসমর্থ হন যে এখানে এতটা বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা আছে। ফাইনালি তারপর 1921 এবং 1920-21 বা এই 1920 থেকে 22 এই 3 বছরের মধ্যে হরপ্পা এবং মহেঞ্জোদারোর আবিষ্কার পুরো বিষয়টাকেই ঘুরিয়ে দেয়। ফাইনালি 1924 সালে, কেন অনেক বইতে 1931 আছে, আমি আবার বলছি কিন্তু এটা 1924 হবে। 1924 সালে জন মার্শাল তিনি সর্বসমক্ষে এই হরপ্পা সভ্যতার ইম্পর্টেন্স বা হরপ্পা সভ্যতার এতটা বিস্তার এই বিষয় নিয়ে কিন্তু সর্বসমক্ষে তিনি আলোচনা করেন। তো এই হরপ্পা সভ্যতার বিস্তার কতটা ছিল? 12,50,000 কিলোমিটার পর্যন্ত। এবার যেহেতু দেখছো এতটা দীর্ঘতর বিস্তার, কতটা আফগানিস্তান থেকে, তাহলে বলছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, ফ্রম নর্থ টু সাউথ কত কিলোমিটার? 1400 কিলোমিটার। এর সীমানা সম্পর্কে আমি বলবো এই পরের প্রশ্নটা যখন সলভ করব। এর পরের প্রশ্ন হচ্ছে পূর্ব থেকে পশ্চিম কত কিলোমিটার? 1600। তাহলে ভালো করে ভেবে নাও, উত্তর থেকে দক্ষিণ হরপ্পা সভ্যতার কত কিলোমিটার জুড়ে অবস্থান ছিল? 1400 কিলোমিটার। এবং পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম কতটা? 1600 কিলোমিটার। এবার অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করবে একদম এটা পারফেক্ট ইনফরমেশন, যেটা যে হরপ্পা সভ্যতার সীমানা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সীমানা কি কি। এটা খুব সহজ মনে রাখার, মানে খুবই সহজ বিষয়টা। উত্তরে হচ্ছে কাশ্মীরের মান্ডা অঞ্চল। উত্তরে কাশ্মীরের মান্ডা অঞ্চলটা হচ্ছে হরপ্পা সভ্যতার উত্তর সীমানা। দক্ষিণ সীমানা হচ্ছে দাইমাবাদ মহারাষ্ট্র। দক্ষিণ সীমানা দাইমাবাদ মহারাষ্ট্র। পূর্বতর সীমানা হচ্ছে পূর্ব দিক, ইস্ট সাইডের সীমানা হচ্ছে আলমগীরপুর উত্তর প্রদেশ। এবং পশ্চিম দিকের সীমানা হচ্ছে আফগানিস্তান সোর্তুগাই। এই নামটা হরপ্পা সভ্যতার নামটা শুরু থাকবে সোর্তুগাই। এই জায়গাটা আফগানিস্তানে অবস্থিত। এইটা হচ্ছে সমগ্র উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই 4টে দিকের সীমানা। এবার বলছে সিন্ধু সভ্যতা সম্পর্কিত 1100 বা 80% জনবসতি এখানে কোথায় অবস্থিত, বা এখানে অবস্থিত বলতে কোথায় অবস্থিত? সো বেসিক্যালি উত্তরটা এইটা হবে, সিন্ধু এবং গঙ্গার মধ্যবর্তী সমভূমি। তবে মূল একটা বিষয় হলো যে সমগ্র সিন্ধু সভ্যতা কিন্তু বেস করেছিল কিন্তু এই সরস্বতী নদীর ওপর। কেন? মূল গঠনটাই হয়েছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো, এই দুটো হচ্ছে মেইন লোকেশন। যদি এই দুটো জায়গা সম্পর্কে বলে যে এই দুটো, তাহলে সরস্বতী নদীকে কেন্দ্র করেই কিন্তু এই হরপ্পা এবং মহেঞ্জোদারো এই মেইন কালচারটা কিন্তু গ্রো আপ করেছে। মাইন্ডেড কিন্তু কোয়েশ্চেনটা এখানে বলেছে যে 1100 অর্থাৎ 80% জনবসতি সিন্ধু এবং গঙ্গার মধ্যবর্তী সমভূমি, মানে যেটা বলছি কি আফগানিস্তান যে পূর্ব দিকটা, যেটা সেই দিকটা কিন্তু এই অঞ্চলকে মানে পূর্ব থেকে পশ্চিম আফগানিস্তান থেকে মানে সোর্তুগাই থেকে উত্তরপ্রদেশে আলমগীর, এই যে পূর্ব এবং পশ্চিম, তাই সমগ্রটাকে বলেছে সিন্ধু এবং গঙ্গার মধ্যবর্তী সমভূমি অঞ্চল, যেখানে 80% জনবসতি লক্ষ্য করা যায়। আচ্ছা, এটা তো হচ্ছে তার সীমানা, এটা তার একটা ওভারলুক। এখানে এই যে সমস্ত জায়গাগুলো হরপ্পা সভ্যতার বিস্তার, রানাগুন্ডাই হরপ্পা সভ্যতায়, আমি রানাগুন্ডাই বলতে কি এখানে বেশ কিছু জায়গা আমি নাম পাবো, কোটদিজি, কালীবঙ্গান, চারনুদাহ, এই জায়গাগুলো
এইগুলো সম্পর্কে বলার আগে একটা বলে দিই যে হরপ্পা সভ্যতার কিন্তু মেনলি 3টে ফ্রেজ লক্ষ্য করা গেছে। 3টে ফ্রেজ কিরকম ভাবে প্রত্নতত্ত্ববিদরা ডিটারমাইন করেছেন যে ফার্স্ট ফ্রেজ হচ্ছে কি আস্তে আস্তে একটা গ্রো আপ করছে, একটা সিভিলাইজেশন গ্রো আপ করছে, সেখানে এতটা বেশি উন্নত ধরনের বিষয়বস্তু ছিল না। সেটা সময়কাল হচ্ছে কি মোটামুটি পুরো ফ্রেজটাকে যদি হরপ্পা মহেঞ্জোদারো দেখা যায় 5000 থেকে 7000 বা 5000 এরকম টাইম ফ্রেমেই দেখা গেছে। বিভিন্ন গবেষকরা বিভিন্নভাবে বলেছেন, কেউ 2300 বলেছেন, জেসি গ্যাট একরকম বলেছেন, আলেকজান্ডার বার্নেস বলেছেন, মর্টিমার হুইলার একরকম বলেছেন। এতগুলো নাম এই WBCS এর প্রিলিমসের জন্য খুব একটা ম্যান্ডেটরি নয়, তবে বেসিক্যালি যেগুলো দেখা যায় যে 3টে ফ্রেজ সম্পর্কে বেসিক নলেজটা থাকা উচিত, যে কোন ফ্রেজে কোনটা ইম্পর্টেন্ট। ফার্স্ট ফ্রেজে দেখা গেছে হচ্ছে আস্তে আস্তে একটা সিভিলাইজেশন গ্রোজ করছে, এরকম প্রপার একটা, আমরা সবাই জানি যে প্রথম নাগরিক সভ্যতাই হরপ্পা সভ্যতাকে বলা হয়, কিন্তু সেটা ফার্স্ট ফ্রেজেই গড়ে ওঠেনি। ফার্স্ট ফ্রেজে গড়ে উঠছে কি আস্তে আস্তে একটু উন্নত হচ্ছে, যেখানে দেখা গেছে যে একটু বাণিজ্যর বিষয়টা আসছে, ব্যবসা চাষবাসটা বৃদ্ধি পাচ্ছে। সেকেন্ড ফ্রেজে গিয়ে কিন্তু বিষয়টা পুরো বদলাচ্ছে, সেখানে সেকেন্ড ফ্রেজটা আমরা ম্যাচিওর ফ্রেজ বলে কিন্তু বলে থাকি, যে ফ্রেজে দেখা গেছে যে একটা কমপ্লিট আরবানাইজেশন এই পর্বে লক্ষ্য করা যায়। এবং বেসিক্যালি সিটিসগুলো, সমস্ত শহরগুলো দুটো ভাগ ছিল, ফার্স্ট সিটাডেল যেটা উঁচুতর থাকতো, সেকেন্ড হচ্ছে কি লোয়ার টাউন। সিটাডেল এবং লোয়ার টাউনের ব্যাপারটা কি হয়েছে, সিটাডেল হচ্ছে কি উঁচু জায়গায় বাড়িঘরগুলো, আর লোয়ার টাউন মানে নিচু জায়গায় বাড়িঘরগুলো থাকতো। এইটার বিষয়েও একটা বিভিন্ন কথোপকথন আছে যে যেসব জায়গায় উঁচু এলাকা বা সিটাডেল এরিয়া, এই সিটাডেল এরিয়াগুলোতে নাকি যারা প্রশাসনিক কর্তা তারা সেখানে বসবাস করতো, তাই তারা উঁচু জায়গায় বাস করতো। পুরোহিত যারা, আমরা সবাই জানি যেটা প্রিস্ট বডি কোথায় পাওয়া যায়, মহেঞ্জোদারোতে। আমরা ছবিটা অনেক বইতে দেখে থাকি, সেটা কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। সেরকমই আর লোয়ার টাউনে কি সাধারণ মানুষেরা, যারা নর্মাল খেটে খাওয়া মানুষ বা সাধারণ জীবিকার মানুষেরা লোয়ার টাউনে থাকতেন। আর একটা জিনিস, দোলাভিরা জায়গাটা খুব ইম্পর্টেন্ট, গুজরাটে অবস্থিত। একটা ইউনিক কোশ্চেন যে আমরা প্রত্যেকটা সিটিতে হরপ্পা সভ্যতার যতগুলো নগর দেখবো বেসিক্যালি দুটো ভাগ দেখবো, সিটাডেল আর লোয়ার টাউন, কিন্তু একমাত্র দোলাভিরা এই জায়গাটা কিন্তু 3টে ভাগ ছিল, সিটাডেল, মিডল টাউন, লোয়ার টাউন। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকেও কিন্তু আর্থিক দিক থেকেও মানুষ 3টে ভাগ, মানে একটা যে আর্থিক বৈষম্যতা, এই 3টে ফ্রেজে কিন্তু স্পষ্ট। তো যদি কোনো ধরনের প্রশ্ন এরকম এসেও যায় যে নগরের 3টে ভাগ কোথায় দেখা গেছে বা 3টে ফ্রেজ কোথায় দেখা গেছে, আপার টাউন বা মিডল টাউন কোথায় দেখা গেছে, এরকম প্রশ্ন যদি আসে তো চোখ বন্ধ করে উত্তর একটাই হবে, দোলাভিরা। এই রানাগুন্ডাই, এই কালীবঙ্গান কোটদিজি, এটা হচ্ছে ফার্স্ট ফ্রেজের বেসিক্যালি ফার্স্ট ফ্রেজগুলো, যেখানে আস্তে আস্তে উন্নত, ফার্স্ট ফ্রেজ অল্প উন্নয়ন হচ্ছে, কিন্তু ফাইনালি এই যে হরপ্পা, এইখানে আমরা কিন্তু ফুল ফ্রেজ মহেঞ্জোদারো, কোটদিজি, কালীবঙ্গান আমরা সেকেন্ড ফ্রেজ লক্ষ্য করতে পারবো, যে যেখানে কমপ্লিট আরবানাইজেশন লক্ষ্য করা গেছে। এই আলমগীরপুর, বানওয়ালি, রোপার হরিয়ানা, বানওয়ালি হরিয়ানা, ভগবানপুর, এই সমস্ত দোলাভিরা, সুতকোটাটা, লোথাল, এই সমস্ত এই যে পরবর্তীকালে জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে উন্নত, এই জায়গাগুলোতে পুরো সেকেন্ড ফ্রেজ দোলাভিরা, সুতকাগটা, লোথাল, কালিমা, হ্যাঁ স্পেশালি 3টে জায়গাগুলোতে কিন্তু কমপ্লিট আরবানাইজেশন ম্যাচিওর ফ্রেজটা বেশি লক্ষ্য করা যায়। এবং কালীবঙ্গান, চারনুদাহ, এখান থেকে যে ট্রানজিশনটা ঘটছে, কালীবঙ্গানে তো খুব ক্লিয়ারলি ট্রানজিশনটা বোঝা যাচ্ছে যে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে যাচ্ছি। এরপর বলছে, এই যে আমি এক্ষুনি বলেছিলাম যে মান্ডা একদম নর্থ সীমানা, যেটা কাশ্মীরে অবস্থিত, তাহলে বলছে উত্তরে হরপ্পা সভ্যতার পরিচিত ব্যাপ্তি হলো মান্ডা, তাহলে দক্ষিণে কি, ডেফিনেটলি দাইমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের অন্তর্গত। আর কাশ্মীর, মান্ডা হচ্ছে কাশ্মীর। এই নামগুলো জেনে থাকো, যে দাইমাবাদ তো হুট করে জেনে রাখতে তো অসুবিধা নেই, যে দাইমাবাদটা কোথায় অবস্থিত, মহারাষ্ট্রে, কাশ্মীরটা মান্ডা কোথায়, কাশ্মীরে অবস্থিত। সেকেন্ড কোয়েশ্চেন আছে, পশ্চিমে হরপ্পা সভ্যতার বিস্তার, পশ্চিমের বিস্তার সুতকোদাটা, যেটা
সুতকা কেন্দ্র, সুতকা কেন্দ্র, যেটা আফগানিস্তানে অবস্থিত। সাইনবোর্ড কোথায় পাওয়া গেছে? সাইনবোর্ড পাওয়া গেছে ধোলাভিরাতে। এটাই একমাত্র রিটেন এভিডেন্স হরপ্পা সভ্যতার। হরপ্পা সভ্যতার লিপি কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়নি, তবে হরপ্পা সভ্যতার লেখা নিয়ে বিভিন্ন চর্চা, কেউ বলে নাকি মিশরের হাইরোগ্লিফসের সাথে একটুখানি এদিক ওদিক একটু মিল আছে, বিস্তার পার্থক্য এখনো তৈরি চলেই যাচ্ছে। তবে এই ধোলাভিরার যে সাইনবোর্ড কিরকম দেখতে হয় হোপফুলি তোমরা বুঝতে পারছো। এই সাইনবোর্ডের টোটাল 26টা লেটার্স পাওয়া গেছে, এই মানে মিনিমাম লেটার্স, আর মোটামুটি 250টা ক্যারেক্টারিস্টিক্স সামহাও এরকম পাওয়া গেছে, এবং এটা পাওয়াই গেছে হচ্ছে ধোলাভিরাতে। পরের কোয়েশ্চেন হচ্ছে, বাড়ি তৈরির জন্য ইটের গড় আকার কত? আমি আগেই বলছি যে আস্তে আস্তে বাড়ি ঘর তো তৈরি হচ্ছে ম্যাচিওর ফেজে, ইটের তো বিভিন্ন পরিমাণ আছে। ইট তৈরির ক্ষেত্রেও কিন্তু একটা ট্রানজিশন লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিকে পোড়ামাটির ইট ব্যবহার করা, মানে রোদে পোড়ানো ইট ব্যবহার করা হতো, ইট বানিয়ে সেটাকে রোদে পোড়ানো হতো। আস্তে আস্তে পোড়ামাটির ইট, সেগুলো আরো বেশি টেকসই হয়, সেই বিষয়টা কিন্তু ব্যবহার করা শুরু হয়েছিল, এই ম্যাচিওর ফেজে লক্ষ্য করা গেছে সেটা। তো বাড়ি তৈরির ক্ষেত্রে ইটের গড় আকার কত? ইটের গড় আকার হচ্ছে 7.5 × 15 বা 15 × 30 সেন্টিমিটার। এটা অনেক সময় ইস্টু আকারেও আসে, সেটা হবে হচ্ছে 1:2:4। এটাও হবে, এই উত্তরটাও জেনে রাখো যে 7.5 × 15 × 30 সেন্টিমিটার, বা ইস্টু আকার অফ ইস্টু ফর্মেও জেনে রাখো, সেটা হবে হচ্ছে 1:2:4। সেকেন্ড কোয়েশ্চেন, যে তারপরে দুর্গের দেওয়াল নির্মাণের ক্ষেত্রে বড় আকারের মাপ কিরম ছিল? দুর্গ তৈরি হচ্ছে, বাড়ির থেকে নিশ্চয়ই দুর্গের আকার তো বড়ই হবে, তো দুর্গের ইটের আকারও বড় হবে, তো সেটার মাপ কত? 10 গুণ মানে 10 গুণ বা 10 গুণ 20 গুণ 40 সেন্টিমিটার। এইটা লাস্ট অপশন ডি, 10 গুণ 20 গুণ 40 সেন্টিমিটার। সেকেন্ড, তার পরের প্রশ্নটা হচ্ছে, সিন্ধু সভ্যতার কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি? ঘোড়া। ঘোড়ার উল্লেখ পাওয়া যায়নি, তবে বর্তমানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে কিন্তু ঘোড়ার একটা অস্তিত্ব নিয়ে একটা জোর জল্পনা চলছে। পরের একটা প্রশ্নতে একটা কোথাও না কোথাও তোমাদের মধ্যেও একটা হয়তো দ্বন্দ্ব আসতে পারে, তবে বেসিক্যালি কোয়েশ্চেন্সটা মুখস্থ করে রাখো যে ঘোড়ার অস্তিত্ব পাওয়া যায়নি। প্রিলিমসের ক্ষেত্রে এর থেকে বেশি মাথায় ভেবে লাভ নেই। তার পরের প্রশ্ন হচ্ছে, শস্য সংরক্ষণের জন্য শস্য ভাণ্ডারগুলি কোথায় কোথায় পাওয়া গেছে? আগেই বলেছি যে চাষবাস হচ্ছে, বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ম্যাচিওর ফেজটা বৃদ্ধি পাচ্ছে কি করে? একটা আরবানাইজেশন তৈরি হচ্ছে, গ্রাম আছে, গ্রামে তারপর চাষবাসটা উদ্বৃত্ত চাষবাসের ফলে ব্যবসা বাণিজ্য শুরু হচ্ছে, অন্তর্বর্তী ব্যবসা বাণিজ্য। তারপরে কিন্তু আমরা ম্যাচিওর ফেজ মানে পরের ফেজে যখন আরবানাইজেশন গড়ে উঠছে, আস্তে আস্তে বহির্দেশীয় বাণিজ্যগুলো কিন্তু লক্ষ্য করা গেছে। সেইগুলোর ক্ষেত্রেও দেখা যায় কি যে সেই সব মানুষেরা আর মানে গ্রামের থেকে শহরে যেসব খাদ্যশস্যগুলো সরবরাহ হচ্ছে, সেই খাদ্যশস্যগুলো কোথায় রাখা হবে? সেই খাদ্যশস্যগুলো এই 3টে জায়গায় পাওয়া, মানে খাদ্যশস্য বা খাদ্যশস্য ভান্ডার এই 3টে জায়গাতেই পাওয়া গেছে, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল। এই 3টে সেক্টরই হচ্ছে কি পিওর, 3টে অঞ্চলই ম্যাচিওর ফ্রেজ আমরা লক্ষ্য করেছি, এবং এই 3টে ফ্রেজেতেই বা 3টে জায়গাতেই কিন্তু শস্য ভান্ডার লক্ষণীয়। তার পরের প্রশ্ন হচ্ছে, বন্দরের কাঠামো কোথায় আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে লোথাল। বন্দরের কাঠামো লোথালে অবস্থিত হয়েছে, মানে আবিষ্কৃত হয়েছে। এই লোথাল জায়গাটা অবস্থিত অ্যাকচুয়ালি গুজরাটে। গুজরাট, গুজরাটে অবস্থিত। এবার জিনিসটা ভাবো, গুজরাটের এখনের যে অবস্থান আর তখনের অবস্থানের মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু ছিল না। ভূখণ্ডের কিন্তু পরিবর্তন ঘটে, এটা আমরা সবাই জানি।
ভূখণ্ডের খুব একটা পরিবর্তন না ঘটলো, এখন জাস্ট রিলেট করার চেষ্টা করে যে গুজরাটটা কোন সমুদ্র তীরে অবস্থিত। ডেফিনেটলি গুজরাট কিন্তু আরব সাগরের তীরে অবস্থিত, তাই বন্দর কাঠামো তো ডেফিনেটলি এই ওরিয়েন্টেড অঞ্চলেই পাওয়া যাবে। এটা একটা মনে রাখার ট্রিক, যদি গুজরাট সবকিছুতে রাখিগড়ি, আলমগীরপুর, সুতকাগেন্দার এই অঞ্চলগুলো কোথায় কোথায় আমরা জানবো কোথায় কোথায় অবস্থিত। আলমগীরপুর উত্তরপ্রদেশ, সুতকাগেন্দার আফগানিস্তান, রাখিগড়ি হচ্ছে নর্থ ওয়েস্টার্ন স্টাইল যেটা পাকিস্তান এরিয়াতে পড়ে যাচ্ছে। তারপর লোথাল, তাহলে লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। এবং কেন গুজরাটে অবস্থিত এবং গুজরাট কোথায়? গুজরাটের পার্শ্ববর্তী আরব সাগর, তাহলে আরব সাগরে ডেফিনেটলি লোথালেই তো এই বন্দরের কাঠামো আমরা খুঁজেই পাবো। সেকেন্ড, এই পরের প্রশ্নটা হচ্ছে লোথালের ডগ ইয়ার্ড মানে এই যে বন্দরের কাঠামো, এই কাঠামোর বিস্তার কতটা ছিল? কাঠামোর বিস্তার ছিল 223 মিটার গুণ 35 গুণ 8 মিটার। 223 গুণ 35 গুণ 8 মিটার। এই প্রশ্নটা হচ্ছে মৃৎশিল্পের প্রযুক্তিতে বেশ উন্নত করেছিল। আগে কি মৃৎশিল্পের যে উত্থানটা কোথা থেকে ঘটছিল? অল্প অল্প নিওলিথিক বা নবপ্রস্তর যুগ থেকে আরম্ভ হয়েছিল এবং হরপ্পা সভ্যতায় সেটা সম্পূর্ণভাবে কিন্তু বেশ নতুন কারুকার্য, নতুন নকশা এবং নতুন প্রযুক্তিতে তৈরি করা হচ্ছিল। তাই বলছে মৃৎশিল্পের প্রযুক্তির বেশ উন্নত ছিল, তাই কালো রঙের দাগগুলিকে সুন্দরভাবে আঁকা হয়েছিল কার ওপর বা কোন পৃষ্ঠের ওপর? সেটা হবে হচ্ছে উজ্জ্বল লাল পৃষ্ঠের ওপর। অ্যাকচুয়ালি হরপ্পাতে যে ধরনের পটারি পাওয়া গেছে সেটাকে বলা হয় ব্ল্যাক রেড পটারি বা ব্ল্যাক রেড ওয়্যার। और पॉटरी। ব্ল্যাক রেড ওয়্যার বা ব্ল্যাক রেড পটারি কেন বলা হচ্ছে? কালো রং মানে কালো পৃষ্ঠে বা লাল পৃষ্ঠের ওপর কালো রং করা বা কোনোটা কালোর ওপর লাল রং করা, এটা খুব ব্রাইট কালার হতো। হরপ্পা সভ্যতার পটারি হচ্ছে বা হরপ্পা সভ্যতা কোন ধরনের মৃৎপাত্র ব্যবহার করা হতো? উত্তরটা হবে হচ্ছে লাল কালো মৃৎপাত্র বা ইংলিশের ক্ষেত্রে হবে হচ্ছে ব্ল্যাক রেড পটারি। হরপ্পা সভ্যতা ছিল, এর পরের প্রশ্ন হচ্ছে কোন যুগের বা কোন ধরনের সভ্যতা ছিল? এটা মুখ হচ্ছে কি প্রথম একটা অপশন বলি, স্বর্ণ, লৌহ, তাম্র, ব্রোঞ্জ এরকম। সোনা তখনও আসেনি, লোহা আসছে বৈদিক যুগে অনেক পরে। তো ডেফিনেটলি নব্যপ্রস্তর যুগে এই সময় তামা এবং কাঁসার বা তামা বা ব্রোঞ্জের একটা মিল লক্ষ্য করা যেত। বেসিক্যালি এই হরপ্পা সভ্যতাকে আমরা ব্রোঞ্জ যুগ বা ইংলিশে চ্যালকোলিথিক এজ চ্যালকোলিথিক এজ বলে আমরা অনুমান করে থাকি, বা এটা আমাদের বলাই হয় যে হরপ্পা সভ্যতা হচ্ছে স্পেশালি চ্যালকোলিথিক এজ বা ব্রোঞ্জ যুগ। ইংলিশেও কোয়েশ্চেন্স আসতে পারে, বাংলায় বা দুটো ওয়ার্ডসের সাথে, এই ওয়ার্ডসের সাথে একটু সিমিলার থাকো, একটু ফ্যামিলিয়ার থাকার চেষ্টা করো। চ্যালকোলিথিক এজ বা ব্রোঞ্জ যুগ। পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা ওজন ব্যবহার করা হতো কি? কি প্রকার ওজন ব্যবহার করা হতো? 16 গুণিতকে গুণ ব্যবহার করা হতো। ওজনের ব্যবহার করা হচ্ছে, বুঝতেই পারছো যে কতটা আস্তে আস্তে উন্নততর হচ্ছে। এই সময় 16 গুণিতক বলতে 1, 2, 4, 8 এরকম ওজনের গুণ করা হতো। এবং ডেসিমেল পদ্ধতি অর্থাৎ দশমিক পদ্ধতিও কিন্তু ওজনের ক্ষেত্রে ব্যবহার করা হতো। এবং ওজনের ক্ষেত্রে আইভরি স্কেল হাতির দাঁতের যে তৈরি যে ওজন মাপক যন্ত্র সেইগুলোকে কিন্তু ব্যবহার করা হতো। পরের প্রশ্ন হচ্ছে জাহাজ বা নৌকার পোড়ামাটির মডেল
বা মাস্তুলের জন্য লাঠি ছাপযুক্ত সকেট কোথায় আবিষ্কৃত হয়েছে? মানে একটা টেরাকোটার বিভিন্ন খেলনা বা মডেল, কথাটা এটা হবে লোথাল। এটা ব্যাপারটা একটা সহজ বিষয়, বোঝার চেষ্টা করে যে লোথাল এই জায়গাটা কিন্তু আরব সাগর তীরবর্তী মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত, যার কারণবশত এই এরিয়াগুলোতেই টেরাকোটা মডেলের বিভিন্ন এই ধরনের জিনিসপত্র, জাহাজ, নৌকা, মাস্তুলযুক্ত জাহাজ, ইভেনলি পারস্য বা ভূমধ্য পারস্য উপসাগর, প্যাসিফিক ওশানে যে প্যাসিফিক গালফে যে বিভিন্ন কয়েন্সের যে স্ট্রাকচার, সেটাও কিন্তু এই লোথালেও কিন্তু পাওয়া গেছে। তো জাহাজের স্ট্রাকচার বা এই ধরনের পোড়ামাটির মডেল কোথায় পাওয়া গেছে? লোথালে। সুতির কাপড়ের টুকরো কোথায় পাওয়া গেছে? সুতির কাপড়ের টুকরো মহেঞ্জোদারোতে সুতির কাপড় বা বিভিন্ন যে ধরনের কাপড়ের ব্যবহার আস্তে আস্তে জানছি, যেহেতু এক সময় জেনেছিলাম মেহেরগড় চাষ, সেখানে আমাদের কার্পাস চাষ করা হতো, আস্তে আস্তে কার্পাস চাষ করতে করতে আমাদের কাপড়ের প্রচলন শুরু হয়েছে। তো সর্বপ্রথমে নিদর্শন এই মহেঞ্জোদারো থেকেই পাওয়া গেছে। চাষযোগ্য জমি কোথা থেকে আবিষ্কার হয়েছে? এটার উত্তর হবে কালীবঙ্গান। তোমরা উত্তরগুলো পড়তে হচ্ছে বানওয়ালি, গানেরিওয়াল, মহেঞ্জোদারো। তাই এইটা হচ্ছে কি কালীবঙ্গান। কিন্তু পর্ব 1 কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বলেছিলাম যে হরপ্পা সভ্যতার 3টে ফেজ আছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড এবং ফার্স্ট, যেটা বলা হয় এমনি নর্মাল ফেজ, সেকেন্ডটাকে বলে ম্যাচিওর, থার্ডটাকে বলে লেট ফেজ। ফার্স্ট ফেজে দেখা যায় যে আস্তে আস্তে কৃষি মানে অল্প অল্প কৃষি কাজ হচ্ছে। সেকেন্ড ফেজে কমপ্লিট আরবানাইজেশন মানে কৃষিকাজ কমপ্লিট আরবানাইজেশন, ট্রেডিংস, অ্যান্ড থার্ড ফেজে এই আরবানাইজেশন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। ফার্স্ট ফেজে কালীবঙ্গানে কিন্তু দুটো ফেজই লক্ষ্য করা, দুটো ফেজ কি 3টে ফেজই অ্যাকচুয়ালি লক্ষ্য করা গেছে। উত্থান ঘটছে, কমপ্লিট ম্যাচিওর, এন্ড দেন দ্য লেট ফেজটা। ফার্স্ট ফেজে কিভাবে বোঝা গেছে যে ফার্স্ট ফেজে কালীবঙ্গানের জমি কর্ষণের বা লাঙল টানার যে একটা ছাপ, সেটা কিন্তু এই কালীবঙ্গান অঞ্চল থেকেই পাওয়া গেছে, এবং সেটা কিন্তু সেকেন্ড না ফার্স্ট ফেজে। তাই এটা মেনশন কোনো সময় যদি কোশ্চেন গুলিয়ে দেয় যে কালীবঙ্গানের কোন পর্বে কিন্তু চাষাযোগ্য জমির আবিষ্কৃত হয়েছে, কিন্তু ডেফিনেটলি কালীবঙ্গান তো হবেই, কিন্তু উত্তরটা হবে প্রথম পর্বে মানে প্রথম ফ্রেজে, সেকেন্ড বা থার্ড ফ্রেজে নয়। প্রথম ফ্রেজে জমি কর্ষণের বা জমিতে লাঙল যে টানা হচ্ছে, তার থেকে বোঝা যাচ্ছে এখানে চাষবাস হতো, তার প্রমাণ কিন্তু এই অঞ্চলগুলি থেকে পাওয়া গেছে, বাকি অঞ্চলগুলো কিন্তু নয়। কালীবঙ্গান ফার্স্ট ফ্রেজ। এরপরে হচ্ছে লাঙলের পোড়ামাটির মডেল কোথায় পাওয়া গেছে? লাঙলের পোড়ামাটির মডেল, এইটা বুঝতে পারছো, এটা একটু রিলেটিভলি বিষয়গুলো বোঝার চেষ্টা করো, সবসময় মুখস্থ নয়, কিছুটা এবার প্র্যাকটিসও কাজে লাগাতে হয়। ফার্স্ট কোশ্চেনই বলা হয়েছে যে চাষাযোগ্য জমি, আমি কি বলেছিলাম যে লাঙল টানার যে ছাপটা সেটা এই অঞ্চল থেকে পাওয়া গেছে, তাহলে এইটা তো ক্লিয়ার হয়েই গেল যে কালীবঙ্গান থেকে পাওয়া যাচ্ছে। আরেকটা উত্তর কি মহেঞ্জোদারোতেও কিন্তু ফার্স্ট ফেজে চাষাবাদ হতো, সেকেন্ড ফেজে চাষাবাদের সহ আর কমপ্লিট আরবানাইজেশন লক্ষ্য করা গেছে। সো বেসিক্যালি মহেঞ্জোদারো এবং কালীবঙ্গান এই দুই অঞ্চল থেকেই কিন্তু লাঙল চাষাবাদের যদি প্রমাণ পাওয়া যায়, তো ডেফিনেটলি ওই অঞ্চল ওরিয়েন্টেড আমরা লাঙলের বা ওই যে লাঙলের পোড়ামাটির মডেল বা লাঙলের পোড়ামাটির যে ছোটখাটো খেলার বিষয়গুলো, এই দুটো অঞ্চল থেকে কিন্তু আমাদের পাওয়া গেছে। তাহলে উত্তর সেই ক্ষেত্রে হবে ডি, মাইন্ডেড, উত্তর সেই ক্ষেত্রে হবে ডি, মহেঞ্জোদারো এবং কালীবঙ্গান। তাহলে উত্তর এখানে কি আছে? উভয় এ এবং সি দুটোই উত্তর হবে। যে কোনো যদি একটাকে উত্তর দিয়ে চলে আসে শুধু কালীবঙ্গান, উত্তর কিন্তু ভুল হবে। সো এই জায়গাটা খুব নজরে রাখতে হবে যে মহেঞ্জোদারো এবং কালীবঙ্গান এই দু জায়গাতেই পোড়ামাটির যেহেতু চাষাবাদের প্রমাণ, তো সেই ওরিয়েন্টেড অঞ্চল থেকে পোড়ামাটির মডেলও কিন্তু পাওয়া গেছে। কিসের? লাঙলের। হরপ্পা সভ্যতায় নিচের কোন প্রাণীকে গৃহপালিত করা হতো? ডোমেস্টিফাইড বা ডোমেস্টিকেশনের জন্য ব্যবহার করা হতো। এখানের অপশনগুলো হচ্ছে ভেড়া, ছাগল, ষাঁড়, অপশন বি মহিষ এবং হাতি, অপশন সি উট এবং শূকর।
এবং অপশনটি হচ্ছে উপরের সবগুলো। একটা জিনিস কি, উত্তর হবে কিন্তু উপরের সবগুলি। এইগুলো প্রথম দিকে কি হতো, আস্তে আস্তে কিছু নব্যপ্রস্তর যুগ থেকেই কিন্তু গৃহপালিত বিষয়টা আস্তে আস্তে শুরু মানে কমপ্লিটলি শুরু হয়েই গেছে। এবং চাষাবাদের জন্য বা চাষাবাদের কাজের জন্য তাদেরকে এইগুলো তো পশুপালনের জন্য এই ঘোড়া, ছাগল, ষাঁড় এইগুলো নর্মালি তারা ব্যবহারই করে থাকতেন। এখনো হাতির প্রচলন কতটা ছিল এখন তো নয়, তবে এই ভেড়া, ছাগল, ষাঁড় সবকটাই কিন্তু হরপ্পা সভ্যতার সময়কালীন কিন্তু গৃহপালিত বা তাদেরকে গৃহপালনের জন্য তাদেরকে ব্যবহার করা হতো। পশু পরের যে প্রশ্নটা, যে ঘোড়ার পোড়া মাটির মূর্তি কোথায় পাওয়া গেছে? লোথাল এবং নৌসেরা থেকে ঘোড়ার পোড়া মাটির মূর্তি পাওয়া গেছে। হ্যাঁ, আগের একটা প্রশ্নে পড়েছিলাম, এই যে বলছিলাম বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের গবেষক বা প্রত্নতত্ত্ববিদরা এই বিষয় নিয়ে সত্যিই চর্চা করছে যে ঘোড়া আদৌ সে সময় ছিল কিনা। তো সেটা পরের বিষয়, যদি বেরায় বা যদি নতুন কোনো ইনফরমেশন আছে ডেফিনেটলি সেটা জানাই যাবে। তবে এইটা প্রাথমিকভাবে জেনে থাকো, জন্তুর মেনশন ছিল না, সেটা ঘোড়া, কিন্তু ঘোড়ার পোড়ামাটির মূর্তি পাওয়া গেছে হচ্ছে লোথাল এবং নওসেরা থেকে। নওসেরা, লোথাল বা লোথাল নওসেরা, এটা হচ্ছে তার সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে, ঘোড়ার হাড় কোথায় পাওয়া গেছে? ঘোড়ার হাড় পাওয়া গেছে হচ্ছে লোথাল, সুতকদাটা এবং কালীবঙ্গান। উত্তর সেই ক্ষেত্রে হবে হচ্ছে এ বি উভয়। এ বি উভয়, অর্থাৎ এই তিনটে জায়গা থেকে ঘোড়ার হাড় পাওয়া গেছে। এছাড়াও একটা প্রশ্ন আসতে পারে, উটের হাড় কোথা থেকে পাওয়া গেছে? উট কোথায় থাকে এখন? রাজস্থানে। আর কালীবঙ্গান কোথায় অবস্থিত? এটা একটা প্রশ্ন উত্তর, যে উটের হাড়, সেই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু কালীবঙ্গান। এবং এই কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। এটা একটা প্রশ্ন, যে ঘোড়ার হাড় বিষয়টা ভালো বুঝে নাও, যে ঘোড়ার হাড় লোথাল, সুতকদাটা, কালীবঙ্গান এই অঞ্চলগুলো থেকে পাওয়া গেছে। যদি আরো একটা প্রশ্ন আসে উটের হাড় কোথা থেকে পাওয়া গেছে, এটা একদম লজিক্যাল উত্তর, যে কালীবঙ্গান যেটা রাজস্থানে অবস্থিত। এখন রাজস্থানে কি পাওয়া যায়? উটি তো দেখতে পাওয়া যায়, তো চোখ বন্ধ করে একটাই উত্তর দিয়ে দেবে, কালীবঙ্গান। সেকেন্ড, যে পরের প্রশ্নটা হচ্ছে, কোন প্রাণীর চিত্র শিল সর্বাধিকভাবে পাওয়া গেছে? ইউনিকর্নের। হরপ্পা সভ্যতার সিল বেসিক্যালি টু টাইপের হতো, কোনোটা রেক্ট্যাঙ্গল শেপ, কোনোটা হচ্ছে স্কোয়ার শেপ। দু ধরনের বেসিক্যালি হতো, কোনোটায় স্ক্রিপ্টেড থাকতো, লেখা থাকতো, কোনোটা স্ক্রিপ্ট থাকতো, তার সাথে প্রাণীর চিত্র থাকতো না। কিন্তু এই সবকিছু মিলিয়ে যতগুলো সিল আছে, এই সিলের মধ্যে ইউনিকর্নের চিত্র কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। ইউনিকর্ন আমরা জানি এক সিংহর যে ঘোড়া আমাদের কাল্পনিক এতে, সেই কাল্পনিক যে ইউনিকর্নের চিত্র হরপ্পা সভ্যতার শিলগুলোতে সব থেকে বেশি ভাবে, যতগুলো সিল আছে সব থেকে বেশি এই ইউনিকর্নের চিত্রই পাওয়া গেছে। কোন কোন প্রাণীকে মহেঞ্জোদারোতে পাওয়া যোগী মূর্তির শিলমোহরকে চিত্রিত করা হয়েছে? এই যোগী মূর্তিকে অনেক প্রত্নতত্ত্ববিদরা আদি শিব বলে মান্যতা দিয়েছেন, বা আদি শিবও তাদেরকে বলা হয়। এই আদি শিবকে ঘিরে যে সমস্ত ধরনের প্রাণীরা ছিল তারা হলেন হাতি, গন্ডার, মহিষ এবং বাঘ। হাতি, গন্ডার, মহিষ এবং বাঘ, এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরকম গুলিয়ে যাবে। দেখছো যেখানে উট, কুকুর, হাতি এইগুলো, তো মাইন্ডের টেস্ট এটা একটাই মুখস্থ করবে, হাতি, গন্ডার, মহিষ, বাঘ। এর পরের প্রশ্ন, প্রায় 11.5 সেন্টিমিটারের ব্রোঞ্জের একটি ছোট নারীর মূর্তি কোথায় পাওয়া গেছে? নারী মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। নারী মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। 11.5 সেন্টিমিটার হোক, বিভিন্ন ধরনের অর্ধনগ্ন নারী বা সম্পূর্ণ নগ্ন নারীর যে কোনো চিত্র মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কালীবঙ্গানেও আমরা দেখি
সেটা কালীমঙ্গনে স্ত্রী পুরুষ দুজনেরই নগ্ন চিত্র পাওয়া গেছে, সেটাকে অ্যাজ আ পুজো করা, সেটাকে একটা ডেইটিজ হিসাবে বা একটা কাল্ট হিসেবে, একটা ধর্মীয় বিশ্বাস হিসাবে পুজো করা হয়। যেখানে বলা হয়েছে যে কালীমঙ্গনে যে একটা বলা হয় যে মহিলাদের যে যৌনাঙ্গ, সেই যৌনাঙ্গ থেকে গাছ বেরিয়ে আসে, মানে এটাকে তাদেরকে এটা তারা মানেন বা তারা প্রতীক হিসাবে মানেন যে এটা হচ্ছে কি সূচনা বা ক্রিয়েশন, সৃষ্টির সূচনা। তাই সেটাকে একটা দেবী হিসাবে বা একটা সেই হিসাবে পুজো করা, সেটা কিন্তু কালীমঙ্গনে পাওয়া গেছে। তবে নারীর বা মূর্তির ক্ষেত্রে বা এই যে ব্রোঞ্জের এই যে নারী মূর্তি, সেটা কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। সো এই হলো বেসিক কয়েকটা প্রশ্ন সিন্ধু সভ্যতা সম্পর্কে। আশা করি তোমাদের এই ভিডিওসটা ভালো লাগবে। যে কোনো ধরনের, কেন এই কোশ্চেন ওরিয়েন্টেড আরও কিছু প্রশ্ন ডেফিনেটলি থাকে, সেগুলো নিয়ে যদি কিছু কনফিউশন থাকে প্লিজ কমেন্টে জানিও, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের জন্যই এতটা, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।